নাসরিন জাহান একজন মেধাবী কথাশিল্পী। মানব জীবনের ক্ষয়, ক্লেদ ও বাস্তবতা তাঁর গল্প উপন্যাসের মূল উপজীব্য বিষয়। নাসরিন জাহানের লেখায় একদিকে যেমন অস্তিত্বকেন্দ্রিক জীবন পরিক্রমা, অন্যদিকে ব্যক্তি স্বাধীনতা কিংবা স্বাধীন সত্তায় ভয়বোধ সাবলীলভাবে প্রকাশ ঘটেছে। তার লেখায় শহর ও গায়ের পটভূমিতে সমকালীন সমাজজীবনের চিত্র অত্যন্ত সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। নাসরিন জাহানের লেখার আঙ্গিক ও ভাষাশৈলী স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। রহস্যপ্রবণতা তার লেখায় অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। উপন্যাস ও গল্পে নতুন নতুন চরিত্র নির্মাণে নাসরিন জাহানের জুড়ি নেই। উপন্যাসের মধ্যে উড়ুক্কু, সোনালী মুখোশ, উড়ে যায় নিশিপক্ষী, চন্দ্রের প্রথম কলা, কুয়াশার কণা, ঈশ্বরের বাম হাত উল্লেখযোগ্য উপন্যাস। গল্পের মধ্যে স্থবির যৌবন, বিপন্ন ছায়া, পথ বিপথ, সম্ভ্রম যখন অশ্লীল হয়ে ওঠে সহ উল্লেখ করার মতো আরও অসংখ্য গল্প উপন্যাস রয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ আরও অনেক পুরস্কার। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ আমাদের সঙ্গে আছেন শিল্পবাড়ি অনুষ্ঠানে বাংলা কথা সাহিত্যের এক অসামান্য কথাশিল্পী নাসরিন জাহান, এবং আমাদের সঙ্গে আরও একজন আছেন বরাবরের মতো অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ ছবি আঁকবেন নাসরিন জাহানের। যখন নাসরিন আপার এবং আমি কথা বলবো, তার সুন্দর ক্যানভাসে অসাধারণভাবে তুলে ধরবেন তিনি বরাবরের মতোই। বিকাশ ভাই, আপনাকেও স্বাগত জানাই। নাসরিন আপা, কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। একটু বোধহয় মাঝখানে শরীর খারাপ ছিল আপনার। হ্যাঁ, ওটা তো যাচ্ছিলই। আমি এখনো প্রসেসে আছি। আচ্ছা, চিকিৎসা process আপনি তো ময়মনসিংহের কন্যা, তো যদি আপনাকে বলা হয় যে আপনি ময়মনসিংহ গীতিকা থেকে উঠে এসেছেন অলৌকিক কথা সাহিত্যিক নাসরিন জাহান, কেমন হবে, কেমন লাগে? শুনতে ভালো লাগবে। মানে হয় না যে একজন লেখক, জি। আমি নিজে চরিত্র নির্মাণ করি, সেখানে যদি নিজে কেউ বলে আপনি নির্মিত হয়ে এসছেন, তাও আবার ময়মনসিংহ গীতিকা থেকে, শুনতেই তো ঐতিহ্য যেটা হ্যাঁ, পরম্পরা, শুনতে ভালো। রূপকথা সারা শৈশবে রূপকথার মানে ছিলাম, পাগল ছিলাম। মনে হবে যে অনেকদিন পরে কেউ রূপকথার মতো একটা কথা বললো। আপনি তো শুরু করেছিলেন ছড়া দিয়ে। হ্যাঁ, ছড়া। আপনার এক বান্ধবী ছিলেন, এখনো আছেন, তিনিও লিখছেন, পারভিন সুলতানা, তিনিও লিখছেন। তার হাত ধরাধরি করে আপনারা শুরু করলেন। আমরা মঞ্চে পড়তাম ছড়া, ইয়েতে পড়া। আর আমরা ছড়াটাকে যেভাবে ছড়াকে খুব একটা মানে ছড়া বলে যেভাবে মানে করা হয়, খুব মানে হালকা করে দেখা হয়, আমরা খুব সিরিয়াসলি আমরা মঞ্চে টঞ্চে উঠে ফুটপাতে আমরা ছড়া। কত সাল তখন? আপনাদের বয়স কত? আমি ক্লাস 6, 7, 8-এ আমরা একদম খুব মুখরিতভাবে ও এক ক্লাস উপরে ছিল আমার। চাঁদেরহাটটা ওর সোর্সে আমার চাঁদেরহাটটা করা, মানে প্রচুর কিছু। যেমন ও প্রচুর ভালো গদ্য লিখত, ওর জন্যই আমার ওর গদ্যে ঈর্ষান্বিত হয়ে আমি মানে ভাবলাম যে আমার গদ্যে আসা উচিত। তো আমার যেটা হয়ে গেছে, আমার ওরও লেখা ছাপা হয়েছিল, ওর ছড়া এবং আমার গদ্য গল্প। চাঁদেরহাটের পত্রিকায়? না, চাঁদেরহাট না, প্রথম ছাপা হয়েছিল স্কুলে আমাদের ম্যাগাজিনে। হ্যাঁ, না উনি বলছিলেন যে আমাদের বাংলাদেশ শিশু একাডেমি যে প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যা, আমি সংখ্যা ক্লাস 6-এ পড়ি, ওইটা আমি লেখাটা কালেক্ট করলাম। গল্পটার নাম হলো ছাপানো গল্পটা। ওইটা আমার মানে আমার সারা বাংলাদেশ থেকে লেখা চাইছিল ওরা। মানে তখন আমাদের টিচার আমাকে বললেন একটা গল্প দিতে, তো আমি জীবনের প্রথম ওই গল্পটা লিখলাম। ওই জীবনের প্রথম গল্পটাই আমার ছাপা হয়ে যায় ওই প্রথম সংখ্যায়। শিশু একাডেমির প্রথম সংখ্যা ওইটা আছে। আমার গল্প আছে, পারভিন সুলতানা ওর ছড়াও আছে। আহসান হাবিব দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক, আমাদের এখনো পরম্পরাভাবে তার কথা অনেকবার বলা হয় যে তার পত্রিকার তার পাতায়, সম্পাদিত পাতায় লেখা ছাপা হওয়া মানে লেখক হিসেবে স্বীকৃতি পাওয়া। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সেই পাতায় আপনার প্রথম লেখা ছাপা হয়েছিল যেমন জনক। এটা ঠিক এখন বললে বোঝা যাবে যে পশ্চিমবাংলায় একসময় দেশ পত্রিকা যেরকম ছিল,
আমাদের দেশে কবি হাসান হাবিবের পত্রিকায় লেখা ছাপা হওয়া একটা আমি মনে করি তার চেয়েও অনেক বেশি যোগ্যতর ব্যাপার ছিল। হ্যাঁ, যোগ্যতার ব্যাপার ছিল, এবং মানে যদি কম্পেয়ার করা যায় কি কম বেশি একই ব্যাপার ছিল। কারণ হাবিব ভাইয়ের হাত দিয়ে যেসব এই লেখকের এখন আজকাল যারা বা অনেক সিনিয়র লেখকও বলেন হাবিব ভাই লেখা না ছাপলে, হাবিব ভাই মানে হাতে স্পর্শ না পেলে আমি এই কিছু হতাম না। মানে আমি হলাম বোধহয় সেই উনাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতমটা মানুষ। কিভাবে যুক্ত হলেন? আপনি লেখা পাঠিয়ে দিয়েছিলেন? কবি নাসির আহমেদ তো হাবিব ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসেবে কাজ করতো। নাসির আহমেদ আমাদের পারিবারিক খুব ভালো, আমাদের পরিবারের পারিবারিক বন্ধু ছিলেন। আমার আব্বা আম্মা তাকে খুব করতেন, আমার গার্জিয়ান হিসেবে তাকে খুব ভালোভাবে দেখতেন। আচ্ছা। তো এই নাসিরই আমাকে বললো যে আপনি বড়দের গল্প লেখো, তোমার গল্পের মধ্যে বড়দের এলিমেন্টস আছে। আমি তখন এই লেখা দিলাম। নাসির আহমেদও বলেন নাই, আমি মানে কৃষি করে হাবিব ভাইকে দিলেন, হাবিব ভাই ছাপলেন। এরকম 2টা না 3টা লেখা ছাপা হওয়ার পরে গল্প, হ্যাঁ গল্প ছাপা হওয়ার পরে উনি যখন জানলেন আমি স্কুলে পড়ি, উনি বিস্ময়ে একদম দাঁড়িয়ে, আমি শাড়ি টাড়ি পরে বয়স বাড়াতাম, তারপর ওনার চোখ তো জহুরি চোখ আর সাংঘাতিক কান্তিমান একটা চেহারা। আমি ঢুকলাম, আমি গেছি জীবনের প্রথম রয়্যালটি আনতে, ওরা রয়্যালটি দিচ্ছেন আমাকে, চলে গেলাম ওখানে, বলছে যে হাবিব ভাইয়ের হুকুম নিয়ে আসতে হবে। তো গেলাম, যাওয়ার পরে বলছি কি চাই এখানে, পরে বলছি যে ওইখানে, আমি বললাম যে হাবিব ভাই বুঝে ফেলছেন, বলছে যে ওই বাচ্চাদের পাতারা পিছনে ওইখানে আফলাদুনের কথা। আমি তখন ভিতরে গর্ব, আমার লেখা চাপা হয়েছে। তা আমি তখন বললাম যে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে এসেছি। তা আমি বললাম আমার আসলে আপনার আমার রয়্যালটি দিচ্ছে না, ওরা কিসের রয়্যালটি দিচ্ছে না, এই করতে করতে কতক্ষণ পরে আমার লেখার লেখক কে, নাসিন জাহান, কোন নাসিন জাহান দাঁড়িয়ে গেলেন, এই জনক এই গল্প তুমি লিখছো, ওইটা তোমার লেখা গল্প, তুমি এইভাবে বলে আসতেই করে তো হে ওর উপরে আসতেই করে যে মাথায় হাতটা রাখলেন। অনেক পৃথিবীতে অনেক হাত রাখা ঘটে, কিন্তু ওনার হাত রাখাটা ছিল একটা কথা ছিল কতগুলা, যে মেয়েরা নানা কারণে বিয়ের পরে নানা কারণে লেখাটা ছেড়ে দেয়, তুমি এসছোই এটা করতে, তুমি কিচ্ছুর বিনিময়ে এটা ছাড়বে না। নাসরিন আপা, আশরাফ আহমেদ আপনার সঙ্গে যে বিয়েটা, এই প্রেমটা আপনি অতটা জানতেন না বোধহয়, অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন কিছুটা কবি আহসান হাবিব এবং কিছুটা কবি নাসির আহমেদ। এটা কিভাবে হয়েছিল? এটা হয় কি, নাসির যেহেতু আমাদের পারিবারিক বন্ধু ছিল, আর আমি, আপনার আব্বা আম্মা চিনতেন ওনাকে? আব্বা আম্মা ভালো চিনতেন, এবং আব্বা আম্মা ভরসাও করতেন তাকে। আচ্ছা। যে বলতেন যে নাসরিন যেহেতু লেখালেখিটা পছন্দ করে, লেখালেখি জগতের লোক ছাড়া বিয়ে করতে চাইছে না, তুমি দেখো এরকম ব্যবস্থা করা যায় কিনা। আর আশরাফকে তো নাসির যেহেতু আশরাফের বন্ধু ছিল, খুব খুব পছন্দ করতো। আশরাফও সহজে কোনো মেয়েকে পছন্দ করছিল না, তো নাসিরের জন্য খুব ইজি। আমি তার নাসিরের প্রিয় মানুষ, আশরাফ তার প্রিয় মানুষ, তো যার ফলে আমাকে মানে এইটা খুব সাংঘাতিক, মানে আমার সম্পর্কে আশরাফের সম্পর্কে আমাকে অনেক বাড়িয়ে যায় আর কি, বলে এক ধরনের সম্পর্ক তৈরি করে দেয়, একটা কংক্রিট তৈরি করে দেয়। হ্যাঁ, তৈরি করে দিল। আর আমি মানে যাতে আমি তো একবারে কথাই বলতে চাইছিলাম না যে কোনো কারণ, আমার মনে হচ্ছিল যে ও বলছিল যে গত বছর লোকটার সঙ্গে তোমার পরিচয় হয়েছে, তুমি কথা বলে দেখো। তাই মানে এক বছর আগে একটা লোকের সঙ্গে দেখা হয়ে থাকলে আমার মনে থাকার কথা, আমি খামাকে এত না মনে রইল না কেন, রইল না মানে সে তেমন আকর্ষণীয় নয়। আমি কিরকম টিউনিংয়ের মানুষ, আমি বললাম দেখো যে আব্বা আম্মা যতই বলুক, আমি গত বছর তার সঙ্গে একটা পত্রিকা অফিসে, দৈনিক দেশ অফিসে নাকি আমার সঙ্গে আড্ডা পরে, এখন আমার মনে আছে, তখন মনে করতে পারছিলাম না। তখন সে আমাকে বলে চলো হাবিব ভাইয়ের বাসায় যাই। এই কথাটা এইভাবে আমি বলি না, আমি হাবিব ভাইয়ের বাসায়, কবি আহসান হাবিব, ঢাকা তো আমি চিনি না, কবি আহসান হাবিবের বাসার কথা বলে আমি আশরাফের বাসায় আশরাফ এখানে নিয়ে গিয়ে হাজির। তো ভিতরে গিয়ে আশরাফকে বলছে, আশরাফ শার্টটার পরে বেরিয়েছে, আর আমি হঠাৎ দেখে পরে মনে পড়লো, মনে পড়ার পরে আমি অলরেডি ঝগড়া লাগাই দিলাম এর সঙ্গে, কেন আপনি এরকম করলেন। আর আশরাফ যেটা আমাকে মুগ্ধ করে দিল যে আপনি একটু দাঁড়াবেন 1 মিনিট। হ্যাঁ, আশরাফ বুঝলো ব্যাপারটা, কারণ আশরাফ অলরেডি এর মধ্যে একবার ময়মনসিংহ ঘুরে এসছে সে আমার খুঁজে। আমি তখন নানা বাড়িতে গেছিলাম, কিন্তু আমি ছিলাম না, মানে আমার সঙ্গে দেখা হয়নি তার। তো আমি এত গল্প জানতামও না। তো পরে যেটা হলো যে আশরাফ বেরিয়ে এসে বললো যে আপনি একটু থামেন, আমার একটা কথা বলি। এই লোকটা একদম নাসিরের কথা বিরক্ত হয়ে, এই লোকটা আপনাকে না বলেও আমার এখানে আপনাকে আনছে, আপনাকে না বলে আপনি এখানে যদি মনে হয় যে হয় যে আপনি মানে ভুল জায়গায় আপনাকে নিয়ে চলে আসছে, এটা হয়ে থাকলে কোনো ঝগড়া তর্কের কোনো ব্যাপার না, আপনি এখান থেকে চলে যান, গিয়ে বাইরে অন্য কোথাও ওনার সঙ্গে তর্ক করেন। আমার তো ইগোতেও লাগছে, আবার পছন্দও করলাম, ওই আর কি।
ওই আর কি ভেতরে গিয়া কথাবার্তা হলো এই মানে এক ধরনের সূত্র তৈরি হ্যাঁ হলো। একটা সূত্র তৈরি হয়ে গেল। সূত্র তৈরি হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি 3-4 দিন পরের মধ্যেই কথা হয়ে গেল যে আমি আমার বাবা মা কাউকে যাকে পছন্দ করবে তাকে সে বাবা মাকে গিয়ে বলে মানে দ্রুত জিনিসটা ঘটে গেল, বিয়ে হলো। নাসরিন যখন গল্প পড়ি কিংবা উপন্যাস পড়ি, দুটো উপন্যাসের কথা বলি, বৈদেহী, যদি উপন্যাসের কথা বলি উরুক্কু, এখানে প্রচুর পরিমাণে অন্য সম্পর্ক, আমরা যে কিন্তু পরকীয়া এবং সম্পর্কের বাইরের সম্পর্ক নানা রকমের আছে। নাসরিন জাহান এগুলো কোত্থেকে এনেছে? এর ব্যক্তি জীবনে তো তার তো কোনো উপমা নেই। কারো জীবনে এটা থাকলেই ভালো লিখতে পারবেন, আবার আবার ভালো লিখলেই লিখছেন, কিন্তু আছে এইটা আসলে লেখালেখির ব্যাপারে সব ক্ষেত্রে অভিজ্ঞতাটা লাগে না। আবার হয়তো দেখা গেল আমি যা অভিজ্ঞতা নিয়ে আসলাম আমার জীবনে হয়তো আছে আরো মানে গর্হিত আরো কিছু আছে রয়ে গেছে হয়তো আমি যেটা লেখায় আনিনি। মানে এরকম আমি আমার কথা বলছি না, যে কোনো লেখকের এটা হতে পারে। ইমাজিনেশন মানে আমার কল্পনা শক্তিটা আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে আমি নিজে মনে করি যে যতটুকু আমি এসছি, আমি প্রচুর যারা পড়ুয়া, প্রচুর যারা বিজ্ঞ, আমি তার ইচ্ছা করি তাদেরকে যে তাদের তুলনায় আমার জ্ঞান অনেক কম। মানে আমি ইংলিশ জানি না, ইংলিশ লিটারেচার সম্পর্কে আমার কোনো ইয়েই নেই, ধারণা নেই, কিন্তু আমার লেখা পড়লে অনেকেই বলছে যে বিদেশি লেখাটা, যার ফলে ইমাজিনেশনটা আমার একটা সাংঘাতিক তীব্র একটা ইমাজিনেশন আছে। আচ্ছা, ইমাজিনেশনের পেছনে কি আপনার শৈশব কোনো কাজ করেছে? শৈশবেই আমি অনুভব করতাম, এখন অনুভব করতে পারি। ওই শৈশবে আমি যে এই ভাবনাগুলো ভাবতে পারতাম, যে ভাবতাম কিভাবে, মানে তার তখন মনে হয় যে নিজেকে লাকি বলি, যে থ্যাংক গড যে আমি এরকম ভাবনা নিয়ে জন্মেছিলেন এবং সেটা আপনি এখনো সেই ভাবনাটাকে চরিতার্থ করতে পারছেন গল্প এবং উপন্যাস এবং হ্যাঁ আমি পারছি। যেমন আমার আব্বার কারণে, আব্বা ছিলেন খুব আব্বার খুব সংসার, টিপিক্যাল সংসার বুঝতেন না। আমার বাবা একদিন আব্বা হঠাৎ করে এক সপ্তাহের জন্য চলে গেলেন, বাজার টাজার না করে কোথায় চলে গেলেন। আব্বা দারুণ হ্যান্ডসাম এক লোক, তাকে না কোনো একটা নার্স হয়তো বলে বসলেন যে আপনি আমাকে একটা, সেই সময়ে আমি শুনলাম, আমার কানে এলো যে আমি শুনছি যে আমার বাবাকে বলছে, আম্মার সাথে গল্প করছে, আমার কানে আসতো যে একজন নার্স বলছে আপনার খালি একটা বাচ্চা নিব আমি, আপনি এত সুন্দর দেখতে, এত সুন্দর, আপনি এত হ্যান্ডসাম দেখতে, শুধু একটা আপনার বেবি আমি নিব। তো ওই সময় আমি এইসব, এটা আপনার মাকে বলছেন? আপনার মায়ের প্রতিক্রিয়া কি ছিল? আপনার মায়ের প্রতিক্রিয়া কি ছিল? আমার আম্মা তখন মানে আম্মা বলতেন যে আমি জানলে কোনোদিন এই সুপুরুষ বিয়ে করতাম না, আমার মেয়েদেরকে আমি চাই না কোনো সুপুরুষের সঙ্গে বিয়ে হোক, তোমাকে নিয়ে আমি এমন যন্ত্রণায় আছি, মানে এইসব। আচ্ছা, কিন্তু আমার খালি মনে তো যে এইরকম হয় নিশ্চয়ই, মানে মানুষ এরকমও হয়, মানে সংসার এরকমও হয়, এটা আমার পজিটিভ, আব্বাকে ভাল লাগতো। এবং ওই পজিটিভ জায়গা থেকে কিন্তু আপনি অনেক কিছু আবিষ্কার করেছেন, যেমন বৈদেহীর যে নীরা যে ক্যারেক্টারটা, নীরাকে যেভাবে আপনি তৈরি করেছেন, নিরালা থেকে নীরা, এবং যে একটি ধর্মীয় আবহে বড় হয়ে ওঠে, তার দাদি আম্মা তাকে যেভাবে বোঝায় যে জীবন খুব পবিত্র, ধর্ম এরকম সৎ সতীপনা যেটা শেখায়, কিন্তু জীবনের বাস্তবতায় এসে তিনি পাল্টে গেলেন, আমূল পাল্টে গেলেন, এমনকি নিজের শরীর বিক্রি করতে বাধ্য হলেন। শরীর বিক্রিটাকে ওইটাকে সে মনে করছে এটাই সততা। তার দাদি তাকে শিখাইছে স্বামীর জন্য তুমি যা করবে তুমি সেটাই তোমার ইয়া, মানে তখন রিনা যখন করছে তখন দাদি তাকে এমনভাবে শিখিয়েছে তুমি যা স্বামীর জন্য করবে সেটাই তোমার সতীত্ব, সেটাই তোমার সৎ উপার্জন, সেটাই তোমার পেশা, সেটাই তোমার, তুমি যাই করো, ও যাই করছে শরীর দিচ্ছে, আর তার মনে হচ্ছে যে সতী, স্বামীর জন্য দিতে বাধ্য হচ্ছে, বাস্তবতার কারণে হচ্ছে বাধ্যতা করে। একজন লেখক তো এটা তৈরি করে, ওইটা দৃষ্টিকোণটা, মানে অ্যাঙ্গেলটার কারণে। নীনা তরফদার উরুক্কুর, তাকেও আপনি এইভাবে তৈরি করেছেন। কিরকম, কিভাবে? একটু মানে ইন্ট্রোভার্ট একটা ক্যারেক্টার, মধ্যবিত্ত চাকরিজীবী, কিন্তু তা হ্যাঁ ওই তো মানে যেটা হয় আমার ইয়েই থাকতো যে আমার মনেই হতো যে আমরা তো ভালোবাসি, মানে এক চিরকালীন ব্যাপার। আমি কি সেটাকে কোন অ্যাঙ্গেলের নতুন কোন দৃষ্টিকোণ থেকে দিয়ে আনলাম। যেমন আমার মাথায় ছিল যে ওর একটা চাচা থাকবে, ও মায়ের একটা প্রেমিক, আমার জাস্ট যে মায়ের একটা প্রেমিকের সঙ্গে তার একটা সম্পর্ক হবে, আমার মাথায় ছিল এরকম একটা আইডিয়া। আমার যাতে মনে না হয় যে কিছুতেই কোনো পাঠকের যাতে মনে না হয় এটা আরোপিত, এইটা হলো আমার মূল কথা, যে আমি আনছি কিভাবে এটার জন্য, এটার মধ্যে আমি কি বাক্য কি দৃষ্টিকোণটা আমি দিলাম এটার মধ্যে। কিন্তু আমার লিখতে দৃষ্টিকোণটা এমন হয়ে গেছে যে আমি প্ল্যান করলাম যে ফিজিক্যাল সম্পর্ক হবে, কিন্তু আমার দেখা গেল না, পার্সোনাল ব্যক্তিত্বটা এমনই ফিজিক্যাল সম্পর্কে গেল না, আমি যা টুকলাম সব বাদ,
দেখা গেল যে ইরফান চাচা ও চাইছে, কিন্তু ইরফান চাচা দেখা গেলো ইরফান চাচার ব্যক্তিত্বটা ওকে ওইভাবে রিসিভ করছে না। যখন চারপাশে বাতিগুলো নিভে আসে, এই যে উপন্যাসটা, এর ভিতরেও কিন্তু একই রকম একটা ব্যাপার আছে, তবে আবার একটু অন্যরকম আছে যে 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যের প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি করে। এইটা একটু বিপরীত মনে হয় না? এটা হইতে পারে না কেন মনে না, হয় আপনার? ওখানে আনা আছে, ওখানে আমি বললাম না যে আমি আনলাম কিভাবে কথা। এখানে মেয়েটা একটা পাকার মেয়ে, খুব পজিটিভ ক্যারেক্টার, সে একটা পুরো উপন্যাসে সে লিড করতেছে, কোনোভাবে এটা হওয়া উচিত না, কিন্তু এই লোকটা খুব পজিটিভ কায়দায় একটা কিশোরী মেয়েকে করছে, মানে সে হিরো হয়ে আসছে, মেয়েটাকে ফেলছে কায়দার মধ্যে, ফেলার পর মেয়েটার সঙ্গে যে বিট্রে করছে, লোকটার কায়দাটা খুব রোমান্টিক, খুব সুন্দর দেখতে। হয়তো আমার লেখার কারণে, আমার হতে পারে যে আমার ভঙ্গির কারণে ওর মানে মূল যে আসল রূপটা, মানে এটাকে দেখতে ওইরকম লাগছে, কিন্তু আসলে বেসিক্যালি ও খুব একটা নিকৃষ্ট লোক। উরুক্কুটি ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং পেঙ্গুইনের মতো একটা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। একজন বাঙালি লেখক হিসাবে, বাংলা ভাষার লেখক হিসাবে, বায়ান্নের ভাষা আন্দোলন থেকে জাগ্রত একজন লেখক হিসাবে আপনার এই অনুভূতিটা একটু জানতে চাই। এইটা সাংঘাতিক। আমার জীবনে অনেকগুলা মানে একদম সবই খুব অলৌকিক লাগে আমার কাছে। যেমন আমি কায়সা হকের এবার সরাসরি নিজের একটা যোগাযোগ আছে পেঙ্গুইনের সঙ্গে। আমি একটু জিজ্ঞেস করলাম যে আপনি খালি একবার হয় না, যেহেতু আমার অনুবাদটা করছেন উনি, যে আপনি বইটা পেঙ্গুইন থেকে কীভাবে বেরোয়, পরে বলছে যে আমি এরকম দেই জমা, স্ক্রিপ্ট জমা দেওয়ার পর ওরা যদি পছন্দ করে, তখন তার ওয়াইফ বলতেছিল যে তুমি নাসরিন তো কষ্টটা করছে, তুমি নাসরিনের বইটা জমা দিলে তোমার কষ্টটা সার্থক হয়। তখন উনি বলছেন নাসরিন এটা তো 5-7 বছরও লাগতে পারে বেরোতে। তাই আমি বললাম আমার কোনো এসব নিয়ে কোনো তাড়াহুড়ো নাই, আপনার যদি মনে হয় যে আপনি জমা দিতে পারেন দেন। এরকম জমা দিলেন উনি। এটা পরে আমি আবার শুনলাম যে ওরা নাকি আমার নাম কিভাবে জানে, এটা খুব আচ্ছা আচ্ছা। এটা কি দিল্লি পেঙ্গুইন না ইন্ডিয়ান? দিল্লি পেঙ্গুইনই, কিন্তু যাই হোক ওরা তো সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে। তো যখন অনুবাদ হয়ে বেরিয়ে গেল, বেরোলো যখন, তখন বেরোচ্ছে করে একটা সাংঘাতিক গেল আর কি, মানে একটা প্রচারণা গেল। হ্যাঁ, প্রচারণা গেল। তো যখন বেরোবে শুনলাম, যখন আমারটা জমা দিয়ে ফেলছেন, তো টাইম চলে গেল, সে একটা সাংঘাতিক আনন্দ ছিল। আপা আপনাকে এতক্ষণ ধরে আঁকছেন এবং দেখছেন, আপনার কথাও শুনছেন আমাদের বিকাশ ভাই। বিকাশ ভাই, আপনি কি আপার কোনো লেখা পড়েছেন? আমি নাসরিন জাহানের লেখা পড়ার চাইতে আমি ব্যক্তিগতভাবে ওনাকে পড়ার চেষ্টা করেছি, যতবার ওনার সাথে আমার দেখা হয়েছে। আচ্ছা, একজন লেখককে পড়ার চেষ্টা করেছি, এবং আমি আসলে আমার দৃষ্টি দিয়েই দেখি ওনার যেটা দরকার আজকে, তো এইটাই দরকার। আর অবশ্যই তার যেভাবে পড়ার প্রয়োজন ছিল আমি সেভাবে হয়তো পড়তে পারিনি, তবে একজন নাসরিন জাহানকে আমি কিন্তু অধ্যয়ন করেছি বেশ কিছুদিন। নাসরিন জাহান, আপনার একটা গল্প আছে, আব্বা খালাম্মা খালাম্মার গল্প। এই গল্পটার যে ক্যারেক্টারটা, আব্বা যে খালাম্মার সঙ্গে মানে শালির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে, এটি কিভাবে তৈরি করলেন? এই একটি গল্প আমি লিখেছিলাম, আমার একটু পক্ষপাত ছিল বলে নির্বাচিত গল্প বইয়ে এটা দেওয়া, কিন্তু কোনো গল্প নিয়ে অনেকবার শোনায়, এই গল্পটি নিয়ে প্রথম মানে কেউ একজন বলছে, আমি একটু চমকে উঠলাম যে এই গল্পটা নিয়ে, মানে আমি শুধু ভেবেছিলাম, আমার বাইরেও কেউ একজন ভাবলো। খুব ভালো আমার গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তোমার কোন জায়গাটা নকিংটা হচ্ছে যে বাবা সে যে তার শালীর সঙ্গে যে একটা শারীরিক সম্পর্ক তৈরি করেছে, বাসায় সে আশ্রিত, এবং সেটা পুত্র দেখে, এবং পুত্র যখন দেখে সে যখন বুঝে ফেলে এবং পুত্রকে সেটা বোঝানোর চেষ্টা করে। এখানে কিন্তু আচ্ছা, আমি যে রাইটার, তুমি একজন পাঠক, তোমাকে জিজ্ঞেস করি, তোমার কি মনে হয় যে মানে শালিকাটা খুব খারাপ? না। তোমার কি মনে হয় বাবাটা মানে খুবই খারাপ প্রকৃতির একটা মানুষ? না, সে কিন্তু বাচ্চাটা যাকে বোঝাচ্ছে এরকম কোনো মানে কেউ খারাপ না, কিন্তু এখানে আমি নিয়ে আসছি যে যুক্তি এমন একটা যুক্তি হলো, এমন যদি সিরিয়াস পণ্ডিতের হাতে, যদি কোনো খারাপ পণ্ডিতের হাতে যুক্তি চলে যায়, তাইলে একটা নিকৃষ্ট জিনিসের কোথায় এমন জায়গায় নিয়ে যাবে যে তুমি মানে কেউ যদি খুব একটু মোটামুটি টাইপের বুদ্ধিমান না হয়, তার মাথা নষ্ট হওয়ার জন্য যথেষ্ট, তাকে নষ্ট করে দিতে পারবে। এটা এই ছেলেটাকে কিন্তু করার চেষ্টা করছে তার বাবা, যুক্তি দিয়ে যে তোমার খালার এইটা তোমার খালার ওইটা, আর যে যুক্তিগুলো দিচ্ছে আমার যা বোঝা মতে, আমি যা লিখছি আমার বোঝা মতে, যে সে খুবই সফট
সব জায়গা থেকে এটা মনে প্রয়োজন, হচ্ছে যে খুব নিডের জায়গা থেকে এই কাজটা করছে, তুমি এটাকে পাপ মনে করো ছেলেটার না। হেরে যাওয়ার ব্যাপার। হ্যাঁ, এবং ছেলেটা শেষ লাইনে যেটা লিখেছেন, ছেলেটা তার চোখ থেকে অন্যদিকে আম্মার দিকে শুয়েছে, হেলে পড়লো, আমার হঠাৎ দিকে করে। হেলে পড়লো। এইটাই ছিল গিয়া মানে যুক্তির বাইরের ঘটনা, সব সময় যুক্তি জিতে না। আপনার একটা সিরিজ আছে অ্যালেনপোর বিড়াল। ওই হ্যাঁ, আমি তো এখানে এসে ভালো ভালো কিছু লাভ হচ্ছে আমার, এই যে কিছু লাভ অ্যালেনপোর হচ্ছে, বিড়াল, এই যে লাভ হচ্ছে যেগুলো নিয়ে কেউ কিছু বলেন এটা তেমন থেকে নিয়ে আসছেন, এটা অ্যালান পো, কি? এডগার অ্যালান পো, আমি আমার যেটা হইলো আমার ওই যে রক্তের বিখ্যাত লেখক এডগার অ্যালান পো, আর আমার রক্তের কুশে কুশে হলো গিয়া ম্যাজিক রিয়েলিজম, আমার কুশে কুশে আমি একদম যে আমি ভেবেছিলাম যে এটা আমি পেয়েছি বোধহয় ল্যাটিন আমেরিকা থেকে, ল্যাটিন আমেরিকা থেকে পাওয়া এটা মানি, কিন্তু ল্যাটিন আমেরিকা আমাকে শানিত করেছে অনুবাদ সাহিত্য। যে অ্যালানপোর বিড়ালের ভেতরে এই বিড়ালটাকে দিয়ে আপনি নানা ক্যারেক্টার তৈরি করেছেন, হ্যাঁ, আমি আখ্যান এই তৈরি করেছেন, সোসাইটির সিরিজ তৈরি করেছেন, এবং শেষ পর্যন্ত কিন্তু বিড়ালটা একটা প্রতীক হয়ে উঠেছে। হ্যাঁ, এবং প্রতীক, এবং বিড়াল কিন্তু সহজে, বিড়ালকে হত্যা করলে রক্ত বেরোনো কিন্তু একটু কঠিন কাজ। আর আমার কত করে মানুষের সনেট কাজ করে না, যে একটা সনেটের শেষ লাইন এটা হবে, ইসপের এই লাইনটা হবে, আমার একটু নিরীক্ষার জন্য কিছু গল্প লিখবো যেটা ছোট আকারে ছোট হবে, এক শেষ লাইনটা হবে একটি রক্তাক্ত কালো বিড়াল মরে পড়ে আছে, এবং রক্তাক্ত তাকে করতে হবে, যে কোনোভাবে রক্তাক্ত করা আমার কাজ। তখন ওই বিড়ালকে ক্যারেক্টার বানালাম, বিড়ালকে দেখলাম যে র্যাব কালো কালো, ও ওকে কালো মনে করছে, র্যাব আক্রমণ করছে, যে আমাদের মতো দেখতে লাগে এ মনে হয়। তখন বিড়ালটা যাচ্ছে একজনের জন্য ওষুধ আনতে, বিড়ালটা তখন ধরা পড়ার বলে তারপরে ক্রস ফায়ার মারা গেল বিড়ালটা। এরপরে কিছু না, একটা চুপচাপ ভীষণ রাস্তা দেখলো, একটি কালো বিড়াল মরে পড়ে আছে। এরকম আমার 23টি গল্প আছে। আপনার একটা গল্প আছে প্রতিপক্ষ শকুনেরা। ও হ্যাঁ, ওইটা প্রতিপক্ষ শকুন, যে কুতুবুদ্দি এবং শকুন, এটা একটা ভয়াবহ পরিপ্রেক্ষিত। কুতুবুদ্দি যায় হচ্ছে ওই মাংস খেতে, দারিদ্র নিপীড়িতের ভেতর দিয়ে সে মরা গরু চামড়াটা ছিলতে যায়, কিন্তু শকুনের কারণে সে চামড়া চিনতে আনতে পারে না, শকুনের সঙ্গে পারে না, যুদ্ধ পারে না, অসহ্য শকুন। এবং সেই শকুন করে কি, এক পর্যন্ত ও হলো গরুটার থেকে কিছুটা মাংস নিয়ে সেটা সে সিদ্ধ করে যখন খেতে যায়, শকুনরা ওকে আক্রমণ করে, এবং একসময় একদম চোখ আর শোকে একদম শেষ হয়ে যায়। এই গল্পটার এই আখ্যানটা মাথায় কেন এলো, কিভাবে এলো? মানুষের মতো আচরণ করবে না এমন কোনো প্রাণী নেই, যে কেউ করতে পারে। এটা হলো আমার লেখালেখির এথিক্সের মধ্যে, এটা হলো মূল ভাবনা, যে কেউ, আমি একটা কাককে মূল ক্যারেক্টার দিয়ে ওটার জন্য বাচ্চাদের গল্প দিয়ে করতে হয় না, মানুষের মতো ক্যারেক্টার করাবো, মানুষের মতোই কথা বলবে কাকটা, বা কাকটা কাকের মতোই বলবে, বা কিছুটা মানুষের মতো কিছু একটা বানাবো আমি তাকে দিয়ে, নাহলে মজা নেই আমার। এই সহজে ইয়েগুলো ছাড়া আমার মজা লাগে না। যেমন আমার তখন মনে হলো যে মানুষের শত্রু প্রকৃতি তোমরা ধ্বংস যদি ওইভাবে নেওয়া যায়, তাহলে ওইভাবে নিতে পারো, যে তুমি প্রাণীকে হত্যা করছো, প্রাণী দেখো তোমার বিরুদ্ধে, কিভাবে তুমি প্রাণী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে, তুমি প্রাণীর চামড়া নিচ্ছ, চামড়া তুলতে যাচ্ছ প্রাণী তোমাকে। এবং এর আগে কিন্তু ওরা কয়েক ভাই মিলে, এর আগে ওরা কয়েক বন্ধু মিলে কিন্তু জীবিত গরুর চামড়া ছিল। এটা কি তার একটি প্রতিশোধ হতে পারে? হ্যাঁ, এরকম ভাবাও যেতে পারে। আমাকে কেমন দেখায়, আমাকে শুনে কেমন দেখায়, হ্যাঁ ও ভালো তো গল্পগুলো টান। এই যে মেয়েটি, হ্যাঁ উত্তম পুরুষে সেই মেয়েটি, হ্যাঁ সে চুরি করেছে, ঘড়িটা নিয়েছে চুরি করে, কিন্তু বলতে চায় না। আমার মাথার মধ্যে কাজ করছিল যে খুব কঠিন একটা গল্প লিখবো উত্তম পুরুষে লিখবো, কিন্তু উত্তম পুরুষ নিজেও জানবে না যেটা কাণ্ডটা তার গল্প, এটা খুব কঠিন। আমি নিজে এখানে দেখাবো উত্তম পুরুষ, যে আমি ব্যাপারটা ঘটিয়েছি কাণ্ডটা, কিন্তু এখানে এমন ভাবে আমি আমাকে আনবো যে আমি নিজেও জানি না। এখানে আমার মাস শেষে যখন আমি বলবো যে হ্যাঁ কাজটা আমি করেছি, তখন আমিও যেন চমকে উঠি। যখন সেই মেয়েটি ঘড়িটা যখন ব্যাগ থেকে দিতে বাধ্য এবং দিয়ে যখন বেরিয়ে যায়, তখন আমার নিজেকে জিজ্ঞেস করছে, আমাকে চোরের মতো তাকে দেখায়, আমাকে ঠিক আছে আমাকে এরকম দেখায় না, আমাকে ওইরকম দেখায় না, ভদ্র মানুষের মধ্যে দেখায় না, 2 নম্বরে মেয়ের মতো দেখায় আমাকে, কিন্তু চোরের মতো তা নিশ্চয়ই না। এক রাতে রেস্তোরাঁয়, এই যে গল্পটি, অনেক এক একটা গল্পের নাম বলছে এক একটা, এই যে একটা নববর্ষের দিন, যেখানে সারা ইংরেজি নববর্ষের রাত, সারা শহর আনন্দে উৎসবে মশগুল, কিন্তু একটা মানুষ বসে আছে যেখানে সে ছিল, মেসে ছিল, মেস থেকে বেরিয়ে আসছে, সে আর যাবে না, কারণ অর্থ দেওয়ার সামর্থ্য তার নাই। রাতটা কিভাবে সে কাটবে? সে হোটেলে বসে আছে, হোটেলে সে খেলেও হয়তো মালিকই বলছে খান, খেয়েছে, তারপর রাস্তায় বেরিয়ে এসে যখন টাকা নেই, মালিক খুব খারাপ কাজ, মানে এক ধরনের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। শেষ লাইনটা হলো যে আমি জয়ী হলাম, এবং সে কাঁদছিল, কারণ সে ওই
লোকটাকে যে নিজেকে যে ওর একটা বন্ধু আসার কথা ছিল, ওর মানে ও বন্ধু হিসেবে তাকে খাওয়ানোর কথা ছিল। আমি ভুলে গেছি যে এটা আসলে কি বন্ধুটা আসার কথা ছিল না, না ও হ্যাঁ ও একটা ভান করছে, ওয়েটার জিজ্ঞেস করছে, ওয়েটার জিজ্ঞেস করছে যে কেউ আসবে কিনা। হ্যাঁ ওয়েটারের কাছ থেকে সে তো লাঞ্ছিত, তাকে লাঞ্ছনা করে, সে তো লাঞ্ছিত যে একটা মানুষ, এবং পকেটে টাকা না থাকাটা মানে একটা পুরুষ বা একটা মেয়ের জন্য এটা খুবই একটা লজ্জার ব্যাপার। কোনো একটা অর্থ মানুষকে ব্যক্তিত্ববান করতে পারে না ঠিকই, কিন্তু অর্থহীনতা মানুষকে দ্রুত ব্যক্তিত্বহীন করে ফেলে। এটা আমার রূপের একটা লাইন ছিল, এটা অনেক সময় আন্ডারলাইন হতো যে অর্থহীনতা মানুষকে এটা করে ফেলে, দ্রুত ব্যক্তিত্বহীন করে ফেলে। তো ও ব্যক্তিত্বহীন হতে হয় না ওখানে তার। ও যেসব কথা বলছে বলে রেস্টুরেন্টের মালিক তাকে খেতে দিল, সে যে খাবারটা খেতে চাইছে এই খাবারটা খেয়ে এসে ও ভাবলো যে আমাকে তো আর ওর তো লড়াই ছিল যাতে ওকে ওই লোকটা অপমান না করে এবং সে ওই খাবারটা খেতে পারে। তার যুদ্ধটা ছিল ওই রাতে ওই আমার মনে আন্দাজ এখন যতটুকু আমার স্মৃতিতে আছে এই যুদ্ধটা ছিল। এই যুদ্ধে যখন লড়লো সে বোধহয় যদি এই লাইনটা বলে থাকে তাহলে বলেছে যে কারণ সে জিতে গেছে, যে তাকে অপমানিত হতে হয় নাই। একটা আশ্চর্য গল্প আপনার, অধিকাংশ গল্পই আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। না আমার খুব মানে আমার গল্পগুলা নিয়ে কথা হচ্ছে এইভাবে। শূন্যপতন অধ্যাপক, এই যে এটাও আরেকটা অধ্যাপক আপনি যেভাবে আঁকলেন যে এই অধ্যাপক একদম খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে, তার কোনো বদনাম নাই কিছু নাই, কিন্তু একটি মেয়ে তার নাম হচ্ছে সম্ভবত সুলেখা, সুলেখার বাসায় এসেছিল এবং সে একটু ওর আশীর্বাদ নিতে এসেছিল, কিন্তু এক সময় তো স্খলন হয়, হয়তো সে শরীরের কোনো জায়গায় হাত দিয়েছিল, মেয়েটি চিৎকার করে বেরিয়ে গেছে এবং সুরূপ এলাকাটা তার বিরুদ্ধে এখন দাঁড়িয়ে গেছে এবং সে অ্যাপোলজিও চেয়েছে। অ্যাপোলজি চাওয়ার পর যখন সে পুকুর পাড়ে এসে বলছে যে পৃথিবীর সব মানুষ এরকম কেন, সবার কাছে শুদ্ধতা চায় কেন, কোনোদিন কি একটু স্খলন হতে পারে না? হ্যাঁ মানুষের তো স্খলন হবেই, মানুষ তো এই গল্প আপনি সেটা প্রতিষ্ঠা করেছেন, এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে এলো? এটা হিউম্যান, আমার তো কাজ হিউম্যান সাইকোলজি, আমার রক্তে মাংসে কোষে হলো যে বাস্তব ম্যাজিক রিয়েলিজম আর হিউম্যান সাইকোলজি, যে একটা মানুষের একটা প্রাণীর সাইকোলজি কি রকম যায়, কত রকম মরে যেতে পারে। মানে সেটা আমি একটা ওই যে অধ্যাপক, আমি একজন নারী হয়ে কিভাবে আনলাম এই কোনো ফ্যাক্ট না, একজন ওই লোকটার যে আপনার ভিতর দিয়ে যে চিন্তাটা যে প্রতিটি মানুষের কাছে 100% কোন মানুষ সৎ থাকতে পারে না, নিজেই বলছে যে বোঝাই যাচ্ছে, বোঝা যাওয়ার কোনো কারণই না, আমি নিজেও বুঝিনি লিখতে গিয়ে, আমি নিজেকেও বুঝতে দিই না। মানুষের দ্বারা অনেক পরিস্থিতিতে অনেক কিছু করা সম্ভব, এবং মানুষের ভিতরে যে ভাঙচুর থাকে এবং মানুষ যে নিজের বিপরীতে দ্বৈত দত্তার সঙ্গে বাস করে, এই ক্যারেক্টারটা হচ্ছে সেটা। হ্যাঁ ঠিক, একদম পুরো এই ক্যারেক্টারটা হচ্ছে সেটা। এবং আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, আমার মধ্যে অসংখ্য মুখোশ আছে, সেই মুখোশগুলোর একটি মুখোশ এই ভদ্রলোক এইভাবে নীরবে নিভৃতে পুকুর পাড়ে খুলে দেয়। আপনি কেন মুক্তিযুদ্ধের গল্প লেখেননি? 8-9টার মতো গল্প আছে, উপন্যাসও মানে হয় না যে উপন্যাস যেমন মুক্তিযুদ্ধের উপরে যদি সেই সাপ জ্যান্ত, এটাকে বলা যায় মুক্তিযুদ্ধের উপর উপন্যাস। আর স্বর্গলোকের ঘোড়া, তারপরে ওই যখন চারপাশে বাতিগুলো নিভে আসছে। কিন্তু আমি মনে করি যে সেসব জ্যান্তটা বাদ দিলে আমার নিজের লেক্সটা হলো, এই লেক্সটা আমি কাটানোর চেষ্টা করবো যে আমি ইতিহাস ভিত্তিক লেখা, তারপরে দেখা যায় যে ঐতিহাসিক মানুষকে নিয়ে লেখা, আমি নিজে একটা কিছু তৈরি করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, মানে কোনো একটা আবহ ছিল বা ছিলেন তাকে নিয়ে কাজ করতে আমি কখনো স্বাচ্ছন্দ্য বোধ মানে আমার স্বচ্ছন্দ লাগে না। তো যার ফলে মুক্তিযুদ্ধটাকে নিয়ে লিখতে হলে আমার কতগুলো ইয়ের মধ্যে থাকতে হয়তো, এই পর্যন্ত লেখা যাবে, এই পর্যন্ত যাবে না, আমার খুব খুব কঠিন লাগে। তো তারপরেও বিশ্বাসখুনি গল্পটা একটা নাম, বিশ্বাসখুনি নামে একটা গল্প আছে, এই মানে বেশ কয়েকটা গল্প, 8-9-10টা গল্পের মধ্যে বিশ্বাসখুনিটা একটু ভালো বা অনুদিত হয়েছে দেশের বাইরে নানা ভাষায়, বিশ্বাসখুনি নাম ওইটা। আর স্বর্গলোকের ঘোড়ার মধ্যেও আছে, এটা সবই ঠিক আছে, কিন্তু আমি চাইছি যে নাসরিন জাহানের কাছ থেকে এই বাঙালি জাতি যে গল্প আশা করে আমি চাইছি যে কিভাবে আমি নিজেও থাকবো, মানে যতবার আমি মুক্তিযুদ্ধের আমি তত কঠিন তো লাগে, আমি প্রাণপণে ভাবছি যে আমি একটু আলাদাও করব, লেখাটার টার্নটা হবে আলাদা একটা ফর্ম, এটা মানে শৈল্পিকভাবে এক বিন্দু আমার থেকে বিচ্যুত হব না, আমার শৈল্পিক ব্যাপারটাও থাকবে, আবার মুক্তিযুদ্ধের একটা
মানে উপন্যাস হিসেবে মুক্তিযুদ্ধকে যাতে- আখ্যান করে। হ্যাঁ বলা মানে যাতে বলা হয় এই পর্যন্ত যা লেখা হয়েছে আমি বাংলা সাহিত্যে এখনো মুক্তিযুদ্ধের কোনো লেখাতে আমি নিজে মনে করতে পারছি না যে ওর মতো হতে হবে। আমি দেখছি যে কারোটাই আমার ওই রকম লাগে না। উপর আপনার ভিত্তির উপর শিশু দাঁড়িয়ে। সাহিত্য তুলনামূলকভাবে কম, বিশেষ করে ছোটদের গল্প। আমার উপন্যাস আছে। ছোটদের উপন্যাসটা ও চার পাঁচটা ছয়টা উপন্যাস, গল্প নেই। হারিয়ে গেছে আপনি লিখেছেন প্রচুর, যে ইয়েতে প্রচুর হারিয়েছে নবারুণে মানে- ছাপা হয়েছে, হারিয়েছে মানে? তারপরে ইয়েতে আমার পাণ্ডুলিপি গুলো আমি খুঁজে পাই না, মানে প্রচুর হারিয়ে গেছে আমার। ছড়াও 100-150 মতো ছড়া হারিয়েছে। তো আমরা গল্প কিন্তু যেমন তাহলে কিশোর বাংলার আমি নবারুণে যদি ওই কিশোর বাংলার সংখ্যাগুলোকে জোগাড় করতে পারে তাহলে প্রচুর কিশোর গল্প ওটা আমার মধ্যে আছে। আমার একটা কিশোরদের উপন্যাস আছে মুক্তিযুদ্ধের, দৈত্য সাহসী চেহারা গল্প। ওই যে ছেলেটা, ওটা কিশোর ওই উপন্যাস। যে ছেলেটা, হ্যাঁ মুক্তিযুদ্ধের ওটা গল্পটা আমি মুক্তিযুদ্ধের পড়েছি। উপন্যাস। এবং হ্যাঁ, এবং শেষ মুহূর্তে জানা যায় যে ছেলেটা, ওর নাম হারুন বোধহয়, ও শেষ মুহূর্তে জানা যায় যে মুক্তিযোদ্ধা ছিল। একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ। ছেলে। তারপর আপনার শিশুদের আরেকটা উপন্যাস আছে আজব ডানার মানুষ। আজব ডানার এই মানুষ। যে আজব ডানার মানুষ, হ্যাঁ। আজব ডানার মানে মানুষ। আখ্যানটা আপনার মাথায় কিভাবে এলো? এটা তো হ্যাঁ মানে অদ্ভুত ব্যাপার। ওইটাও যে একটা বাচ্চা অদ্ভুতভাবে জন্মাইছে, সে দেখতে অন্যরকম হয়েছে বলে পরিবার তাকে দিল, বিতরণ বিদায় করলো। ছোটবেলায় ই করলো। সে একটা জঙ্গলে বেড়ে উঠছে, পরে আর একটা ছেলের সঙ্গে তার রাত্রেবেলা দেখা হলো। বন্ধুত্ব হয়, তার ঘ্রাণটা সবুজ, তার রক্তের রং সবুজ, তার ঘ্রাণটা হয় অন্য একটা বুনো ইয়ের মতো ঘ্রাণ। এইগুলো আমার মনে হলো যে আমি একটা শিশুদের মধ্যে এইগুলো একটু ঢুকিয়ে দিয়ে, পরে দেখলাম যে শিশুরা রিসিভ করতে খুব একটা পারছে না। না, ওইটা রিসিভ করতে হ্যাঁ, পারে, ওদের মগজটা ওইভাবে তৈরি হয় না। হ্যাঁ, তৈরি হয়নি। আমার মেয়ে যেমন রহস্যময় বাবা, আমার মেয়ে বললো যে তোমার এই শেষে যে ট্র্যাজেডিটা থাকে আমার ভাল লাগছে না। আমার মেয়ে পাঠক হিসেবে আপনার সম্পর্কে বিশ্বজিৎ ঘোষ, ডক্টর বিশ্বজিৎ ঘোষ, বিশিষ্ট প্রাবন্ধিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি কি বলছেন একটু শুনে আসি। নাসরিন জাহান আমাদের দেশের প্রতিষ্ঠিত কথা সাহিত্যিক। কবে শুরু হয়েছিল উরুক্কু, তারপরে 20 বছর অতিক্রান্ত, এখন তিনি পরিণত একজন কথাকার। উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন। তার উপন্যাস এবং ছোট গল্প বাংলাদেশের কথা সাহিত্যের ধারায় একটি নতুন মাত্রা যুক্ত করেছে। নারী তার গল্পে, তার উপন্যাসে মানুষ হয়ে উঠেছে। নারীর যে একটি নিজস্ব ভুবন আছে, তার যে একটি অভিজ্ঞতার জায়গা আছে, সেই অভিজ্ঞতাটাকে তিনি বড় করে দেখেছেন তার সাহিত্যে, তার উপন্যাসে, তার ছোট গল্পে। তিনি আরও লিখবেন এবং নিঃসন্দেহে তিনি মানবিক সমাজ গড়ার ক্ষেত্রে ওই কেবল নারীর মধ্যে সীমাবদ্ধ না থেকে তিনি পুরুষ নারীর সম্মিলিত যে জায়গাটি, সেই জায়গাটিকে তার কথা সাহিত্যকে পৌঁছে দেবেন, এই আমাদের আশা। কেমন লাগলো? না ভালো, খুব অল্প। ভালো। উনার সঙ্গে আমার মানে উনি যে ব্যক্তিগতভাবে একদম উনি মানে না প্রভাবিত মানুষ না, যে ব্যক্তি সম্পর্ক দ্বারা প্রভাবিত। মানে ওই ওনার সঙ্গে যে সময় আমার খুব আমরা সখ্য, তখন আমি আমার নামের বিস্তারগুলো এইভাবে অত হয়নি। তো এটা ভাবতেই উনি পারতেন, কিন্তু উনি ভাবেন না। আমার মনে হয়েছে যে উনি ভাববেন না। না, নিশ্চয়ই না, উনি যে সেটা ভাবেন না। নাই, এটা খুব যখন পজিটিভ। ওনার নাম বললেন আমি খুব হয়ে ভাবলাম যে বাহ, একজন ভালো মানুষ আমার সম্পর্কে বলছেন। আপনার তো কিছু গল্প টিভি নাটক হয়েছে কি? হ্যাঁ, কয়টা নাটক হয়েছে? ওগুলাও মানে আমার একটু ভালো আবার কাজ আপনার হয়েছে। গল্প নাটক করা খুব কঠিন, খুব কঠিন, খুবই কঠিন। নাট্যরূপ আমি যে দু একটা আমি দিলাম, আর শহীদ যেমন সেলিম করছে যেটা, সেই দুই দিনটা একটু ভালো হয়েছে, আর বাকিগুলা খুব যা ইচ্ছা তাই। সিনেমা তো হয়েছে, শঙ্খনাদ হয়েছে, ওটাও খুবই জটিল কাজ, জটিল একটা ব্যাপার, এবং খুব যত্নের সঙ্গে আমি যতটুকু দেখেছি অনেক আগে। অনেক ভালো। আবু সাইদ শঙ্খনাদ, ওইটা উপন্যাসের অনেক ভাগের এক ভাগ, একটা পার্ট নিয়ে করা। তারপরেও মুভিতে এরকম কাজ খুব আগে খুব একটু কঠিন হয়েছে। আচ্ছা, আপনার মঞ্চ নাটক কাফন চুরি করে একটা লোক, আপনার মঞ্চ নাটক, মঞ্চের কাজ আমি তিনটা উনি করতে পারেন আমার কাজটা। তিনটে মঞ্চের নাটক, মানে আমার নাসরিন জাহানের 3টি মঞ্চের নাটক আমার বই আছে, দুটো করেছেন খালেদ খান। উনি আমার টিউনিংটা যেভাবে জানেন, যেমন আমি মনে করি যে বাচ্চু ভাই যেভাবে সেলিম আল দিন জানতেন, তুলনা করছি না, উনি সাংঘাতিক উঁচু জায়গার ব্যাপার, কিন্তু আমারটা খালেদ যুবদা যেভাবে বুঝতেন, মানুষের সঙ্গে একটা কম্পেয়ার থাকে, একটা মনোসংযোগ থাকে, বোঝাপড়ার ব্যাপার থাকে। 3 নাম্বার নাটকটা আমি মানে অনেকগুলা ইয়েতে অনেকেই আমার নাটক চান আগ্রহ পড়ে, কিন্তু আমি দিলে দেখা যায় যে না, বলে না এইটা এটা না, অন্য কোনো কাহিনী দাও।
মানে আচ্ছা। করতে পারছেন না। আমার দুইটা নাটক হয়ে গেছে মঞ্চস্থ ভালো, ওই দুইটাই করেছেন। সেই কোন দুইটা? সেই দুটো কোন? রূপবতী হয়েছে আর স্বপ্নবাজ। প্রথমটা করেছেন আগরিক নাট্য সম্প্রদায়, ভালো। দ্বিতীয়টা শুভচন। আপা, আপনার একটা বই উপন্যাস শঙ্খ নর্তকী কলকাতার প্রতিবাস থেকে এবং বাংলাদেশ থেকেও বেরিয়েছে। এই যে কলকাতা থেকে বেরিয়েছে একই বাংলা ভাষা, হ্যাঁ। কেমন লাগছে বা এটা কিভাবে যুক্ত হয়েছিলেন কিভাবে? প্রত্যেক কলকাতার প্রতিভাস সাধারণত কলকাতায় আমরা আমাদের এখানে সবাই বলে যে রয়্যালটিটা পায় না বেশিরভাগই, ওরা করে না। আর আমাদের বই করতে আগ্রহীও না আসলে। এটা কিভাবে জানি প্রতিভাস আমাকে রয়্যালটিও দিয়েছে, আবার আমার দুটো এটাও করেছে, আবার উড়ে যায় নিশিপক্ষে করেছে, ভালো বিজ্ঞাপন দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওদের পাঠকরা মানে আমার গল্পটা আমি জানি যে বেশ কিছু মানে আমার পাঠক আছে ওখানে, কিন্তু গল্পটা আমাদের গল্প ওরা খুব একটা মানে আসলে নেগেটিভ ধারণা আছে আমাদের সম্পর্কে। হ্যাঁ, অভ্যাসটা গড়ে ওঠে নাই। আপা, আপনি এক সময় ঢাকা শহরে খুব ঘুরে বেড়াতেন, আমাদের সঙ্গে আড্ডা দিতেন, গল্প করতেন, এবং আপনি যে সহজ সরল নাসরিন জাহান, অমায়িক, হাসি, আড্ডাবাজ, কিন্তু যখন আপনার লেখা পড়ি এই নাসরিন জাহানকে কিন্তু চেনা যায় না। কঠোর, নির্মম, নির্মেদ একটা গদ্য। মনে হচ্ছে এই আরেকজন, আমরা যে নাসরিন জাহানকে চিনি, আমাদের সঙ্গে যিনি আড্ডা দেন, যিনি কাঁধে হাত রেখে গল্প করেন, ইনি বোধহয় আরেকজন। এই দুই নাসরিন জাহানকে আপনি কিভাবে তুলনা করবেন? এখানে আমার একটা অভিজ্ঞতার গল্প বলি, যেটা কখনোই আমার মানে এভাবে বলা হয়নি, যে এটা আমার নিজেরও বিষয়ের ইচ্ছা ছিল মনে মনে, যে আমার যদি উপন্যাসটা কায়সার হক যদি অনুবাদ করতেন। আমি জানি কায়সার অনুবাদ করেন, কিন্তু আমি কাউকে তো সারতে পারবো না। কিন্তু আমি যে কোনোভাবে মনে মনে ভাবতাম যদি কায়সার হক আমার উরুকুটার অনুবাদ করতেন। আনিসুজ্জামান স্যারের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব, আমার তো অনেক রকম বয়সী বন্ধুত্ব আছে। তো আনিস স্যারকে আমি বলছিলাম যে আমার কায়সার হক করলে খুব ভালো, তো এই পর্যন্তই। তো আমি একবার যখন এই কেন আমি উত্তরটা দিচ্ছি, আমি ইয়েতে ঢুকলাম, বেঙ্গলের একটা প্রোগ্রামে ঢুকলাম। তো বেঙ্গলের প্রোগ্রামে ঢোকার পরেই ঢুকতেই ওই নাসরিন বলে উঠলো, মানে চারদিক থেকে। আমার এটা হয় আরে আপনি মানে যাকে পাচ্ছি তাকে জড়ায় ধরে এই হইচই করছি। ওর মধ্যে বসা আনিস নাসরিন, আমি বসে আছি, চোখে পড়ছে না। তা আমি তাকালাম, ও স্যার আপনি বলে এই করতেই উনি বলে যে তোমার পাশে বসে আছে, তুমি মনে মনে যাকে ভাবছিলে তোমার অনুবাদ করলে খুব ভালো হতো, এইটা উনি বলছেন ওনাকে, এবং আমার সামনেই। পরে বলছে কায়সার হক। আমি না পুরো ফিউজ হয়ে গেলাম, কেন উনি এমন গম্ভীর হয়ে বসে আছেন, মানে গম্ভীর হয়ে বসা একদম। আমি বললাম যে উনি যাও আমার বইটা পড়ে করতেন, আমার ব্যক্তিত্বের এই হাল দেখে উনি জিন্দেগিতে ওই বই আমার হাতেও নেবেন না। উনি যে ইনার অনুবাদ, রবীন্দ্রনাথ যিনি অনুবাদ করে, যার লেখা বই পেঙ্গুইন থেকে ছাপা হয়, উনি আমাকে যা দশায় দেখলেন, আমি বলার পর, কারণ উনি হাসিও নাই মুখের মধ্যে, আমাকে দেখে পুরা গম্ভীর একটা মুখ, আমি কোনোভাবেই করে। তারপর অনেকদিন পর উনি নাকি বলছেন যে ও নাসরিন কেন বারবার এই কথা বলে, যে আমাকে যারা দেখে তারা মনে করে, কল্পনা করতে পারেন উরুকু লেখে না, উরুকু নাসরিন তো এরকমই হবে, উনি মনে করছেন। বিকাশ ভাই, তো ছবিটা একটু দেখান আপনাকে। ছবিটা আপনি কতটা আঁকলেন, কতটুকু আঁকতে সমর্থ হলেন, এবং কিভাবে অনুভব করলেন নাসরিন আপাকে? এরকম একজন গুণী মানুষের ছবি আঁকতে পারা নিজের মতো করে, এটা আমি খুব ভালো অনুভব করছি। এবং ছবিটি হয়তো ওনার মতো না হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আমি ওনাকে এঁকেছি। আচ্ছা, চমৎকার। জান, নাসরিন আপা, আপনি এত কিছু সৃজন করেছেন, নির্মাণ করেছেন, এত কিছু রচনা করেছেন, এই ছোট্ট একটা অনুষ্ঠানে সবটুকু ধরা আসলেই খুব কঠিন, যদিও অনেক প্রস্তুতি নিয়েছি। আপনি শিল্পবাড়িতে এসেছেন এবং অনেক কথা বললেন, সঙ্গ দিলেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আর আমার এই যে এত কিছু বলছো, আমিও এত কিছু মানে আমার সম্পর্কে কোনো প্রোগ্রামে আমি আমার শোনা, তারপরে আমি যে বিষয়গুলো নিয়ে আগে শুনিনি সেই বিষয়গুলো নিয়ে শোনা। আর আমি যেহেতু খুব মাঝখানে অসুস্থ ছিলাম তীব্রভাবে, আমি আমার লেখা থেকে সরে গেছি। সেই লেখাগুলোকে আবার নিউট্রালি আমি মানে বলতে পারলাম নিজের সম্পর্কে, কোনো একটা দূরে দাঁড়িয়ে, এই প্রথম মনে হলো নিউট্রালে দাঁড়িয়ে বলতে পারলাম কোথাও এসে, মানে এতটা ক্ষণ আমার সমস্ত কিছুর জন্য আমার এই মানে এই শিল্পবাড়ির এখন না যারা আমাকে এই কথাগুলো বলালো, যারা আয়োজনটা করালো, যারা এই মনের শক্তি, মানসিক শক্তিটা আমাকে দিলেন,
এবং এত একটা ভালো লাগা এবং চূড়ান্ত আত্মবিশ্বাসও আনন্দ, তাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো সীমা আর নেই। আমি আজীবন আমার মনে থাকবে এই প্রোগ্রামটার কথা। বিকেশ ভাই, আপনাকেও ধন্যবাদ চমৎকার ছবি আঁকবার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য। সুধী দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন শিল্পবাড়ি অনুষ্ঠান, পরিবেশিত হচ্ছিল দর্জিবাড়ির সৌজন্যে। আর আমাদের সঙ্গে ছিলেন এই সময়ের অসমন্বয়ক কথাশিল্পী নাসরিন জাহান। শুনলেন তার বিচিত্র কথা এবং অভিজ্ঞতা। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, কুশলে থাকুন, সুন্দর থাকুন।